সবাইকে অবরুদ্ধ নিষিদ্ধ এর এই অসাধারণ পর্ব ৭-এর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা পর্ব নিয়ে কথা বলতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেওয়ার মতো। একদিকে দমবন্ধ করা বিষাক্ত এক প্রেমের আতঙ্ক, আর ঠিক তার উল্টো দিকেই হার হিম করা একটা মার্ডার ইনভেস্টিগেশন, মানে পুরো রোলার কোস্টার রাইড। চলুন শুরু করা যাক। তো আজকের আলোচনায় আমরা মূলত ৫টি দিকে নজর দেব। অনাকাঙ্ক্ষিত অতিথির চাঁদা আদায়, জয়ের সেই ভয়ঙ্কর দ্বৈত সত্তা, ক্লাবের আড্ডায় তার গোপন কিছু অনুভূতি, এরপর পিবিআই তদন্তের সেই হতাশাজনক ডেড এন্ড, আর সবশেষে অন্তুর নেওয়া একটা চরম সাহসী পদক্ষেপ। আচ্ছা, প্রথমেই আসি আমাদের প্রথম ভাগে, অনাকাঙ্ক্ষিত অতিথি ও চাঁদা আদায়। অন্তুদের বাড়ির সেই চরম অস্বস্তিকর পরিবেশটা দিয়ে শুরু করা যাক। দৃশ্যটা একটু কল্পনা করুন। অন্তু কালো সালোয়ার কামিজ পরে খুব নার্ভাস হয়ে পায়চারি করছে। বাড়িতে পাত্রপক্ষ আসার কথা, একটা চাপা উত্তেজনা কাজ করছে সবার মধ্যে, কিন্তু হঠাৎ করেই এক্সপেকটেশন আর রিয়ালিটির মধ্যে একটা বিশাল ধাক্কা। দরজায় পাত্রপক্ষ নয়, বরং এসে হাজির এলাকার বখাটে ছেলে জয় আর তার দলবল। উদ্দেশ্য ক্লাবের চাঁদা তোলা। মুহূর্তের মধ্যে বাড়ির পরিবেশটা একদম থমথমে আর আতঙ্কের হয়ে ওঠে। জয়ের এই প্রথম এন্ট্রিটা জাস্ট খেয়াল করার মতো। সে দরজা খুলেই অন্তুরমা রাবিয়াকে একদম মিষ্টি আর বিনয়ী গলায় বলে, আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয়। আমজাদ সাহেব ভেতরে ঢুকলেও তাকে খুব সম্মান দেখিয়ে সালাম দেয়। এই যে অতিরিক্ত ভদ্রতা, এটা কিন্তু জয়ের আসল রূপটাকে দারুণভাবে ঢেকে রাখে। অন্তুর বাবা মা ঘুণাক্ষরেও টের পান না এই হাসি মুখের পেছনে আসলে কতটা বিষাক্ত একটা মন লুকিয়ে আছে। আর এখান থেকেই আমরা ঢুকছি আমাদের দ্বিতীয় ভাগে, জয়ের দ্বৈত সত্তা বা ডুয়েল পার্সোনা। জয়ের চরিত্রের এই দিকটা বিশ্লেষণ করলে সত্যিই শিউরে উঠতে হয়। এখানে জয়ের আচরণের আকাশ পাতাল তফাতটা একদম পরিষ্কার। একদিকে সে বয়স্কদের সাথে চরম ভদ্র। আমরা দেখি জয়ের বাবা মা বেঁচে নেই শুনে অন্তুর মা রাবেয়া মমতায় ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। জয়ও দারুণ ইমোশনাল একটা ভাইব তৈরি করে তাকে আম্মা, চাচি আম্মা বলে ডাকছে। কিন্তু ঠিক পর মুহূর্তেই বাড়ি থেকে বেরোনোর সময় তার আসল রূপটা বেরিয়ে আসে। রাবেয়ার চোখের আড়ালেই অন্তুর দিকে সে এমন এক কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকায় আর ঠোঁটের কোণে এমন একটা বাজে হাসি দেয় যে অন্তু আতঙ্কে চোখ নামিয়ে নিতে বাধ্য হয়। বড়দের সামনে যে ছেলেটা এত ভদ্র, সে আসলে কতটা হিংস্র হতে পারে তার প্রমাণ এই কথাটা। সে সরাসরি হুমকি দিয়ে বলছে থাপ্পড়ে 4টে দাঁত উপড়ে দেবে, আর টুটি চেপে ধরে দম আটকে মারতেও তার একটুও সময় লাগবে না। ভাবা যায়, বাবা মা যখন আশেপাশে নেই তখন সাইকোলজিক্যালি সে অন্তুকে কতটা টর্চার করছে। এটা আক্ষরিক অর্থেই একটা মানসিক সন্ত্রাস। এবার এই 200 সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। অন্তুর মা রাবেয়া খুব খুশি মনে চাঁদা হিসেবে এই 200 টাকা জয়ের দিকে বাড়িয়ে দেন। কিন্তু জয়ের নজর কি টাকার দিকে ছিল? একদম না। তার চোখ তখন আটকে আছে অন্তর শরীরে। সে মাথা নেড়ে টাকাটা নিতে সায় দেয়। রাবেয়া টেরও পেলেন না চাঁদাবাজির আড়ালে তার মেয়েকে চোখের সামনেই কিভাবে হেনস্থা করা হলো। আর সবচেয়ে হাস্যকর বা মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? বাইরে বেরিয়ে এই 200 টাকা দিয়েই জয় তার বন্ধুদের 1 প্যাকেট বেনসন সিগারেট আর পারলে 1 বোতল বাংলা মদ কিনে আনতে বলে। চলুন এবার যাই আমাদের তৃতীয় ভাগে, ক্লাবের আড্ডায় গোপন অনুভূতি। সারাদিনের এই সব মানসিক টানাপড়েন শেষে জয়কে আমরা দেখি ক্লাবের পেছনের মাঠে। সেখানে সে প্রচণ্ড আক্রোশে ব্যাডমিন্টন খেলছে। ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছে শরীর, যেন ভেতরের কোনো একটা ক্ষোভ সে ওই শাটলকক আর র্যাকেটের মাধ্যমে বের করে দিতে চাইছে। খেলা শেষে অন্ধকার ছাদে বা সিঁড়িঘরে বসে গিটার হাতে সে হঠাৎ এক বিষণ্ণ সুরে গেয়ে ওঠে, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? পরিবেশটা একদম পাল্টে যায়। সারাদিনের সেই উদ্ধত বেপরোয়া আচরণের আড়ালে তার ভেতরেও যে একটা অদ্ভুত হাহাকার কাজ করছে, সেটা এই গানের লাইনটাতেই যেন স্পষ্ট হয়ে ওঠে। এখন প্রশ্ন হল, এলাকার এমন একজন ভয়ঙ্কর রুক্ষ স্বভাবের ছেলে হঠাৎ এমন বিরহের গান গাইবে কেন? এটা কিন্তু একটা দারুণ সাইকোলজিক্যাল ব্যাপার। এই এত আগ্রাসন, এত রাফ অ্যান্ড টাফ খোলস, এসবের নিচে জয় আসলে নিজের একটা অদ্ভুত দুর্বলতাকে খুব সাবধানে লুকিয়ে রাখতে চায়। জয়ের এই দুর্বলতা আসলে কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা একটা ভয়ঙ্কর অবসেশন। ছাদে বসে বন্ধু হামজার কাছে সে স্বীকার করে যে অন্তু বা আরমিনকে দেখে তার মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে। সে নিজের কালো রঙের সাথে অন্তুর ফর্সা রঙের তুলনা করে এক অদ্ভুত হীনমন্যতায় ভোগে। সে এতটাই পজেসিভ যে অন্য কেউ অন্তুর দিকে তাকালে তার খুন চাপতে চায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, সে কমিটমেন্টে বিশ্বাসী নয়। তার কাছে কমিটমেন্ট মানে হলো আটকে থাকা বা ক্যান্টনমেন্টে থাকার মতো।
সে পরিষ্কার জানিয়ে দেয় এই মাত্রাতিরিক্ত প্রেমের জন্য সে অন্তুকে কুরবানি করতেও রাজি আছে। বুঝতে পারছেন এটা কত বড় একটা রেড ফ্ল্যাগ? তো এতক্ষণ আমরা পাড়ার ভেতরের এই দমবন্ধ করা সাইকোলজিক্যাল ড্রামার মধ্যে ছিলাম। এবার আমাদের ফোকাসটা শিফট করা যাক চতুর্থ ভাগে, পিবিআই তদন্ত এবং ডেড এন্ড, আখি মার্ডার কেসের একদম ক্লিনিক্যাল আর ঠান্ডা একটা তদন্তের দিকে। ডিটেকটিভ মুস্তাকিনের হাতে অবশেষে আখির ময়না তদন্তের রিপোর্ট আসে, কিন্তু পুরো রিপোর্টটাই একটা বিরাট হতাশা। কেন? কারণ এতে সন্দেহভাজনদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, শুধু বর্ণনা করা আছে যে শরীরটাকে কিভাবে বিকৃত করা হয়েছে। পুলিশের জন্য কাজ করার মতো বা সামনে এগোনোর মতো জিরো ক্লু, যাকে বলে একদম ডেড এন্ড। এই কাজে না আসা রিপোর্টটা দেখে ডিটেকটিভ মুস্তাকিনের ফ্রাস্ট্রেশন একদম চরমে পৌঁছে যায়। ইনভেস্টিগেশনের প্রেশার আর কোনো লিড না পাওয়ার অসহায়ত্ব তাকে এতটাই গ্রাস করে যে এক পর্যায়ে তার ইচ্ছে হচ্ছিল রিপোর্ট বানানো ডাক্তারের মুখে পিস্তলের নল ঢুকিয়ে দিতে। এই উগ্র চিন্তাটাই বুঝিয়ে দেয় পরিস্থিতি আসলে কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই আমরা চলে আসছি আমাদের পঞ্চম এবং শেষ ভাগে, অন্তুর সাহসী পদক্ষেপ। গল্পের এই পয়েন্টে এসে আমাদের দুটো আলাদা আখ্যান একদম এক বিন্দুতে মিলে যায়। আমরা দেখে বোরকায় মুখ ঢেকে এক অসীম সাহসের পরিচয় দিয়ে পিবিআই কার্যালয়ে সরাসরি এসে হাজির স্বয়ং অন্তু। এখানে অন্তুর ডিডাকটিভ লজিক বা তীক্ষ্ণ যুক্তিটা দারুণ ইমপ্রেসিভ। সে মুস্তাকিনকে বোঝানোর চেষ্টা করে যে ঘটনাগুলো আইসোলেটেড নয়। প্রথমত আখিকে খুব নির্মমভাবে খুন করা হয়েছে, দ্বিতীয়ত তার ভাই সোহানের মৃত্যুটাও কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। পাড়ার এই অদ্ভুত আর ভয়ঙ্কর ট্র্যাজেডিগুলোর প্যাটার্ন মিলিয়ে অন্তু বুঝতে পেরেছে এই খুনি চক্রের পরের টার্গেট হয়তো সে নিজেই হতে যাচ্ছে। পিবিআই অফিসারের চোখের দিকে সরাসরি তাকিয়ে অন্তু যে কথাটা বলে সেটা আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দেওয়ার মতো। সে দাবি করে কেসটা কঠিন বা কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এই অজুহাতে পুলিশের গাফিলতির নিচে যেন আখির ওপর হওয়া ওই জঘন্য অত্যাচারের বিচার চাপা না পড়ে যায়। একজন সাধারণ মেয়ের তরফ থেকে এটা অবিশ্বাস্য রকমের একটা সাহসী পদক্ষেপ। তো এখন সব মিলে আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটাই এসে দাঁড়াচ্ছে, পিবিআই কি সময়মতো কোনো ক্লু বের করতে পারবে, নাকি অন্তুর সেই ভয়ঙ্কর আশঙ্কাটাই সত্যি হতে চলেছে আর সে নিজেই হতে যাচ্ছে এই চক্রের পরবর্তী শিকার? একটা চরম অনিশ্চয়তা আর দমবন্ধ করা সাসপেন্স নিয়ে আজকের পর্বের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি, কারণ সামনে আরও অনেক গভীর আর অন্ধকার রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। দিকে অন্ধমোহ আর অন্যদিকে ন্যায় বিচারের জন্য এক মরিয়া লড়াই। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। একবার ভাবুন তো, নিজের ঘরের ভেতর দাঁড়িয়ে কোনো অচেনা মাস্তানের মুখ থেকে এমন ভয়ঙ্কর একটা হুমকি শোনার অনুভূতিটা কেমন হতে পারে? রীতিমতো শিউরে ওঠার মতো ব্যাপার, তাই না? জয় আমির নামের এই লোকটার এই একটা কথাই কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। একটা অদ্ভুত, অন্ধকার আর অনিশ্চিত পরিবেশ তৈরি করে, যা পুরো গল্পটাকে একদম খাদের কিনারায় নিয়ে দাঁড় করায়। অধ্যায় অনুপ্রবেশকারী এবং অনাকাঙ্ক্ষিত অতিথি। সকাল থেকেই অন্তুদের বাড়িতে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। কারণটা কি? পাত্রপক্ষ আসার কথা। বারান্দায় অ্যালোভেরা আর পাথরকুচি গাছের পাশ দিয়ে ফুরফুরে বাতাসে কালো সালোয়ার কামিজ পরে অন্তু নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল। মনের অজান্তেই সে গুনগুন করে একটা গানও গাইছিল। অন্তু কিন্তু সচরাচর এমন আচরণ করে না। তার এই অস্থিরতা, এই শান্ত পরিবেশ, এটা মূলত সামনে আসতে যাওয়া একটা বড় ঝড়েরই পূর্বাভাস দিচ্ছিল। আর এই ঝড়টা আসে জয় আমির এবং তার গ্যাংয়ের রূপে। পরনের সাদা থানের লুঙ্গি, একদম ছিপছিপে লম্বা দেহের মাস্তান। ক্লাবের চাঁদা তোলার নাম করে এই লোকগুলো মূলত চাঁদাবাজি করতেই অন্তদের দরজায় এসে হাজির হয়। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অন্তর মা রাবেয়া অত্যন্ত সরল মনে তাদের আসল উদ্দেশ্য বিন্দুমাত্র না বুঝে একেবারে সাদরে ঘরের ভেতর বসতে দেন। আর এই ছোট্ট একটা ভুলই পরবর্তীতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা ঘোরে ঠিক এই মুহূর্তে। অন্ত যখন মুখ থেকে ড্রয়িং রুমে আসে তখন জয়ের সাথে তার চোখাচোখি হয়। মাত্র 4 সেকেন্ড, হ্যাঁ মাত্র 4 সেকেন্ডের একটা দৃষ্টি বিনিময়। কিন্তু এই 4 সেকেন্ডেই পুরো দুনিয়া যেন উল্টে যায়। জয়ের চোখের সেই পরিচিত ঔদ্ধত্য, সেই মাস্তানি মুহূর্তের মধ্যেই এক গভীর মুগ্ধতায় পরিণত হয়। অন্তর রূপ জয়কে আক্ষরিক অর্থেই একেবারে বোবা করে দেয়। পরিস্থিতি একটু স্বাভাবিক করতে অন্তর মা রাবেয়া দুটো মোড়ানো 200 টাকার নোট, মানে মোট 400 টাকা চাঁদা দিয়ে তাদের বিদায় করতে চান। উনি ভেবেছিলেন এই টাকাটা পেলেই হয়তো আপদ বিদায় হবে, কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে জয়ের নজর এখন আর ওই সামান্য টাকার দিকে নেই। তার পুরো মনোযোগ অত্যন্ত ভয়ঙ্করভাবে অন্তুর ওপর আটকে গেছে। অধ্যায় 1, মস্তানের আকস্মিক মোহ।
জয় যখন হুমকি-ধামকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন অন্তু খেয়াল করে যে দুটি অপরিচিত মহিলা বাইরে থেকে তাদের বাড়িটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এই দৃশ্যটা এক অদ্ভুত রহস্য আর আতঙ্কের জন্ম দেয়। ওরা কারা? জয়ের সাথে কি তাদের কোনো যোগসূত্র আছে? এই নজরদারিটা মূলত আসন্ন একটা বিপদেরই নীরব পদধ্বনি। এবার গল্পের সবচেয়ে আকর্ষণীয় একটা মানসিক দ্বন্দ্বে নজর দেওয়া যাক। অন্তুদের বাড়িতে যে জয় একজন উদ্ধত আর ভয়ঙ্কর মাস্তান, ক্লাবে এসে সেই জয়েই তার বন্ধু হামজার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করছে। অন্তুর ফর্সা রঙের তুলনায় নিজের গায়ের কালো রং নিয়ে তার ভেতরে এক অদ্ভুত হীনমন্যতা কাজ করছে। এই বৈপরীত্যটা কিন্তু জয় চরিত্রটিকে এক অনন্য মাত্রা দেয়। অধ্যায় ক্লাবের বিষণ্ণতা। অন্তকে দেখার পর নিজের ভেতরের এই জমে থাকা বিভ্রান্তিকর আবেগ খরচ করার জন্য জয় পাগলের মতো আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাডমিন্টন খেলতে শুরু করে। আর ঠিক সেই আগ্রাসী খেলার মাঝেই হামজার কাছে সে স্বীকার করে যে অন্তকে দেখার আগ পর্যন্ত তার জীবনে আসলে কোনো ঝামেলাই ছিল না, কিন্তু এখন তার মাথায় রীতিমতো গোলমাল পেকে গেছে। একজন ক্ষমতাবান পাড়ার মাস্তান যখন আবেগের কাছে এভাবে অসহায় হয়ে পড়ে, তখন তার পরবর্তী পদক্ষেপগুলো হয়ে ওঠে চরম অপ্রত্যাশিত। আর এই অসহায়ত্বের চূড়ান্ত রূপটা আমরা দেখতে পাই যখন জয় গিটার হাতে নিয়ে গলা ছেড়ে গান গায়, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়। তার গাওয়া বিষণ্ণ সুরের এই গানটা ক্লাবের সবাইকে একেবারে অবাক করে দেয়। একজন মাস্তানের এই আবেগঘন রূপ প্রমাণ করে যে বাইরের কঠোর আবরণের ভেতরেও তার এক গভীর মানসিক স্তর লুকিয়ে আছে, যা এই প্রথমবার সবার সামনে চলে এলো। অধ্যায় পিবিআইয়ের খুন তদন্ত। এতক্ষণ অন্তু এবং জয়কে কেন্দ্র করে যে মানসিক টানাপোড়েন আমরা দেখলাম, সেখান থেকে গল্প এখন সম্পূর্ণ ভিন্ন একটা মোড় নেয়। আমরা চলে যাচ্ছি সরাসরি পিবিআই অফিসে। এক অদ্ভুত শীতল আর যৌক্তিক পরিবেশে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তা মোস্তাকিম। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্নটা। পাড়ার একটা সাধারণ মাস্তানি আর পারিবারিক টেনশনের সাথে একটা ঠান্ডা মাথার খুনের মামলার সম্পর্কটা ঠিক কোথায়? কর্মকর্তা মোস্তাকিম নিহত আখির ময়না তদন্তের রিপোর্ট নিয়ে কাজ করছিলেন, কিন্তু তিনি আবিষ্কার করেন রিপোর্টটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে প্রকৃত অপরাধীর কোনো ক্লুই নেই। বোঝাই যাচ্ছে ওপর মহলের প্রভাবশালী কাউকে বাঁচানোর জন্য এই ফোরেন্সিক রিপোর্ট থেকে অত্যন্ত সুকৌশলে প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে। একবার ভাবুন তো, একজন সৎ অফিসারের জন্য এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে? অধ্যায় অন্তুর ন্যায় বিচারের দাবি। ঠিক এমন এক অচলাবস্থার মাঝেই পিবিআই অফিসে বোরকা পরা অবস্থায় অন্তু সরাসরি এসে হাজির হয় কর্মকর্তা মুস্তাকিমের সামনে। সে এমন কিছু তথ্য দেয় যা মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অন্তু জানায় প্রথমে জয় আর হামজাকে এই ঘটনার জন্য সন্দেহ করলেও এখন তার মনে হচ্ছে এর শিকড় অনেক অনেক গভীরে। সে আখির ভাই সোহানের সন্দেহজনক মৃত্যুর বিষয়টাকেও সামনে নিয়ে আসে, যা খুনের এই রহস্যের ডালপালা আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। অন্তুর এই অসাধারণ সাহসিকতাপূর্ণ কথাটি একটু খেয়াল করুন। সে পিবিআই অফিসে এসে একজন পুলিশ কর্মকর্তাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আখির পরিবার যেখানে ভয়ে চুপ করে আছে, সেখানে অন্তু একাই দাঁড়িয়েছে ন্যায় বিচারের দাবিতে। পুলিশ যদি কেস ধামাচাপা দিতেও চায়, সে তা হতে দেবে না। তার এই নাছোড়বান্দা মনোভাব আর দৃঢ়তা সত্যি অবাক করার মতো। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয়। অন্তু যে সাহসের সাথে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করতে চাইছে, এর পরিণতি আসলে কি হতে পারে? এই অপ্রত্যাশিত পদক্ষেপ কি তাকেই খুনিদের পরবর্তী লক্ষ্যে পরিণত করবে? একদিকে জয়ের অন্ধমোহ, অন্যদিকে এক ক্ষমতাবান খুনি চক্র। অন্তু কি পারবে এই দুই বিপদের জাল কেটে ন্যায়বিচার ছিনিয়ে আনতে? এই রোমাঞ্চকর প্রশ্নটা আপনাদের জন্য রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আচ্ছা, আপনারা কি প্রস্তুত? কারণ আজ আমরা অবরুদ্ধ নিশীথের ৭ম পর্বের একদম ভেতরের ঘটনাগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। এই এক্সপ্লেনারে আমরা দেখব কিভাবে গল্পের থ্রেডগুলো, মানে ভিন্ন ভিন্ন চরিত্র আর তাদের প্লটগুলো দারুণভাবে এক বিন্দুতে এসে মিলছে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি এবং ধাপে ধাপে বুঝে নিই এই রহস্যের জালটা আসলে কতটা গভীরে ছড়িয়ে আছে। প্রথমেই ক্লাবের মাঠের ওই দৃশ্যটার কথা একটু ভাবুন তো। জয় গিটারে সুর তুলে পাগলের মতো গাইছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। এটা কিন্তু শুধু একটা গানের লাইন না, বুঝলেন? এটা আসলে এই পুরো পর্বের একটা মারাত্মক থিম। চারপাশের এই যে একটা উন্মাদনা, একটা বিশৃঙ্খল আর ধরাছোঁয়ার বাইরের পরিবেশ, গানের এই কথাগুলো যেন সেটাকেই জাস্টিফাই করছে। জাঁকজমকপূর্ণ পিকনিকের রান্নার সুবাস আর গানের এই পাগল প্রায় সুর যেন খুব সচেতনভাবেই কোনো এক গভীর অন্ধকার রহস্যকে ঢেকে রাখার চেষ্টা করছে।
আর ঠিক এই উন্মাদনার উল্টো দিকেই পিবিআই অফিসে ঘটে যাচ্ছে একদম অন্যরকম একটা ব্যাপার, চরম হতাশাজনক একটা বাস্তবতা। ডিটেকটিভ মোস্তাকিন একার ডেস্কে বসে আছেন আর তার সামনে পড়ে আছে আখের ময়নাতদন্তের একটা অসম্পূর্ণ রিপোর্ট। এই রিপোর্টে খুব পরিষ্কার করে লেখা আছে মেয়েটাকে কিভাবে মারা হয়েছে, কতটা শারীরিক নির্যাতন করা হয়েছে, কিন্তু কারাই কাজটা করল তার কোনো ক্লু বা সূত্র কিন্তু এই রিপোর্টে নেই। একজন ডিটেকটিভের জন্য এর চেয়ে ফ্রাস্ট্রেটিং আর কি হতে পারে বলুন। মোস্তাকিন রিপোর্টটা আবার হাতে নিলেন। তার সোজা মনে হল রিপোর্টটা যেন একটা সাজানো চিত্রনাট্য। কেউ একজন কলকাঠি নেড়ে অপরাধীদের একদম আড়াল করে দিয়েছে। মানে বুঝতে পারছেন অপরাধীদের ক্ষমতার জোরটা কোথায়? একটা অফিশিয়াল মেডিকেল ডকুমেন্টকেও তারা নিজেদের ইচ্ছে মতো ম্যানিপুলেট করে ফেলেছে। রাগে ক্ষোভে মোস্তাকিন হাতের রিপোর্টটা একেবারে দুমড়ে মুচড়ে টেবিলের এক কোণে ছুঁড়ে ফেলে দেন। তার চোখে মুখের এই ব্যর্থতা আর জেদি বলে দিচ্ছে এটা মোটেও কোনো সাধারণ কেস না। কিন্তু এখানে সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন? সময়। হ্যাঁ, সময়ের চাপ। মোস্তাকিন খুব ভালো করেই জানেন ভুক্তভোগী পরিবার যদি ভয় কাটিয়ে এগিয়ে না আসে অথবা নতুন কোনো শক্ত প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে কি হবে? এই কেসটা খুব শীঘ্রই পুলিশের অন্যান্য হাজারো নথিপত্রের নিচে ধামাচাপা পড়ে যাবে। তদন্তের এই যে একটা ডেড এন্ড বা অচলাবস্থা, এটা কিন্তু গল্পের উত্তেজনাকে আক্ষরিক অর্থে বহুগুণ বাড়িয়ে দেয়। এবার একটু পাশাপাশি দুটো জায়গার কথা চিন্তা করুন। একদিকে পিবিআই অফিসের সে গুমোট নিস্তব্ধ একটা হতাশার পরিবেশ, আইনের থমকে থাকা রূপ, আর ঠিক একই সময়ে অন্যদিকে ক্লাবের মাঠে চলছে জাঁকজমকপূর্ণ পিকনিক, অপরাধীদের কি এক উন্মাতাল উল্লাস। এই দুটো সিন পাশাপাশি রাখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তারা যেন সব কিছুর ঊর্ধ্বে, আইনের কোনো তোয়াক্কায় তারা করছে না। ক্লাবের অন্যান্য ছেলেরা যখন ওই গান আর পিকনিকের উন্মাদনা একেবারে মগ্ন, তখন আসল খেলাটা কিন্তু চলছে পর্দার আড়ালে। হ্যাঁ, হামজার কথা বলছে। দূরে অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সে। তাকে দেখলে স্পষ্ট বোঝা যায় সে খুব বড় মাপের কোনো রাজনৈতিক দাবার চাল চালছে। এই আড়ালে থাকা শক্তিটাই কিন্তু পুরো এলাকাটাকে এক প্রকার জিম্মি করে রেখেছে। সামনের চেঁচামেচি চেয়ে পেছনের নীরব চালগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তাই হামজাকে দেখলেই পরিষ্কার হয়ে যায়। চলুন এই ক্লাবের পেছনের অন্ধকার বাস্তবতাটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই যে জাঁকজমকপূর্ণ পিকনিক, এটা মূলত তাদের অপরাধের একটা বড় ঢাল। যুবকদের অন্ধ আনুগত্য, নেশার মতো এক অদ্ভুত শক্তি, আর জয় ও হামজার মধ্যকার সেই রহস্যময় অটুট বন্ধুত্ব, এগুলি ক্লাবটাকে একটা অভেদ্য রাজনৈতিক দুর্গে পরিণত করেছে। ওই যে একটা দৃশ্য আছে না, জয় হঠাৎ গান থামিয়ে হামজার দিকে দৌড়ে গিয়ে তার কাঁধে মাথা রাখে। ওই ছোট্ট মুহূর্তটাই তাদের ক্ষমতার দাপট আর অদ্ভুত কানেকশনটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এখানেই একটা বিশাল বড় প্রশ্ন এসে দাঁড়ায়। এই যে ভয়ভীতি আর সাজানো চিত্রনাট্যের কারণে আইন একেবারে অন্ধ হয়ে বসে আছে, তাহলে সত্যটা উদ্ঘাটন করবে কে? অফিসিয়াল তদন্ত তো প্রায় মুখ থুবড়ে পড়েছে। এই অচলাবস্থা ভাঙার জন্য এখন এমন কাউকে দরকার, নতুন কোনো অনুঘটক দরকার, যে হাল ছাড়বে না, যে এই বিচারের লড়াইটাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখবে। আর ঠিক এই পয়েন্টেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। গভীর রাতে আমজাদ সাহেবের বাড়িতে যখন চারিদিকে শুনশান নীরবতা, অন্তু তার জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সে একা একা সব ঘটনা মেলাতে শুরু করে। আর তখনই সে বুঝতে পারে আখের ওপর হওয়া সেই পাশবিক নির্যাতন আর তার মেজ ভাই সোহানের অস্বাভাবিক মৃত্যু, এই দুটো ঘটনা আলাদা কিছু নয়, সবই আসলে একই সুতোয় গাঁথা। একজন সাধারণ বিশ্ববিদ্যালয় ছাত্রী হয়েও সে সিদ্ধান্ত নেয়, না, সে হাত গুটিয়ে বসে থাকবে না, সে পরবর্তী শিকার হওয়ার জন্য মোটেও অপেক্ষা করবে না। অন্তু মনে মনে একটা শক্ত শপথ করে। সে বলে, অবিচার আর গাফিলতির নিচে আখের আত্মাকে আমি হারিয়ে যেতে দেব না। এই একটা নীরব শপথই পুরো গল্পের ডাইনামিক্স বদলে দেয়। একটু ভাবুন তো, দূরে কোথাও পুলিশের সাইরেন বা কুকুরের ডাক শোনা যাচ্ছে, আর তার মাঝেই অন্তুর এই প্রতিজ্ঞা। হতাশা থেকে গল্পটা এখন সরাসরি একটা সুনির্দিষ্ট অ্যাকশনের দিকে মোড় নিচ্ছে। এবার এই দুজনের মানসিক অবস্থাটা একটু মিলিয়ে দেখুন। একদিকে ডিটেকটিভ মোস্তাকিনের সেই তীক্ষ্ণ হিসেবি চাহনি, আর অন্যদিকে অন্তুর একদম দৃঢ় প্রতিজ্ঞ একটা মুখছবি। আইনের জালে আটকে পড়া এক তদন্ত কর্মকর্তা আর সত্য উদ্ঘাটনে মরিয়া এক সাধারণ নাগরিক। এ দুটো সম্পূর্ণ ভিন্ন স্রোত এখন যেন এক বিন্দুতে এসে মিলেছে।
তাদের দুজনের এই নীরব প্রতিজ্ঞাই এখন অপরাধীদের ধরার মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এভাবেই একদম টান টান এক উত্তেজনার মাঝে পর্দা কালো হয়ে আসে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ওঠে, তদন্ত এখনও চলছে। এই কথাটা আমাদের বলে দিচ্ছে যে স্থানীয় ওই ক্ষমতাধর অপরাধীদের বিরুদ্ধে আসল লড়াইটা শেষ হয়নি, বরং সবেমাত্র শুরু হলো। আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর একজন সাহসী ছাত্রীর এই যে একটা অলিখিত ভঙ্গুর জোট তৈরি হলো, এটা কি পারবে সেই ধরাছোঁয়ার বাইরের রাজনৈতিক দুর্গটাকে গুড়িয়ে দিতে, নাকি এই অন্ধকার শেষমেশ তাদেরও গ্রাস করে নেবে? কারণ সত্য উদ্ঘাটন করতে গেলে তো একটা পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে টেনে নামাতে হবে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের সামনে কঠিন এক বাস্তবতা তুলে ধরে। আজ এ পর্যন্তই। আশা করি এই এক্সপ্লেনারটি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।